2023 সালে 19 নভেম্বর যখন ভারত হেরে গেছিল, তখন অনেকেই মনে করেছিল যে ভারত আর কোনোদিন ফাইনালে উঠতে পারবে না, আর পারবে না ভারত আইসিসি কাপ জিততে। কিন্তু সেই ধারণা সম্পূর্ণ ভুল করে দিল ভারতীয় ক্রিকেট। ভারত 2024 সালে টি-20 বিশ্বকাপ জিতলো, 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো, 2026 সালে টি-20 বিশ্বকাপ জিতলো। আবার ভারত পর পর 2 বছর টি-20 বিশ্বকাপ জিতলো, নিজের ঘরে কাপ ডিফেন্ড করলো, একটা ইতিহাসের পাতায় নাম তুলে দিল ভারতীয় ক্রিকেট দল। যদি কেউ কোনোদিন প্রশ্ন করে যে এমন কোনো দল যে কিনা পরপর 2বার কাপ জিতেছে আইসিসির, সে হচ্ছে ভারতীয় ক্রিকেট দল। একটা সময় ক্রিকেট বিশ্বে রাজ করতো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু এখন ভারত। আমাদের গর্ব হওয়া উচিত, ভারতীয় ক্রিকেট দল রাজ করছে ক্রিকেট মহলে। ভারতের উপরে কোনো দল নেই, এশিয়ার মধ্যে তো কোনো দলই তোর ভারতের ধারে কাছে আসতে পারবে না। আর এশিয়া ছাড়ো, সারা বিশ্বে এখন ভারত ক্রিকেট রাজ করছে। ওডিআই হোক, টি-20 হোক, টেস্টে একটু দুর্বল রয়েছে খালি, কিন্তু টি-20তে পুরো সর্বশ্রেষ্ঠ। ওডিআই তো সর্বশ্রেষ্ঠ। খালি 2023-এ সব জিতেছিল, মন জিতেছিল, কিন্তু কাপ জিততে পারেনি। সেই ভুল শুধরে আবার 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো ওডিআই। আবার 2026-এ টি-20 বিশ্বকাপ জিতলো, 2027-এ আসছে আবার ওডিআই বিশ্বকাপ। যদি সব আবার ঠিকঠাক করে হয়, তাহলে আবার 2027-এর ওডিআই বিশ্বকাপটাও নাম হতে পারে ভারতের। আগের দিন নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত করেছিল প্রথম ব্যাটে গিয়ে 255 রান। নিউজিল্যান্ড সেই রান চেস করতে এসে 159 রানে তারা অল আউট হয়ে যায়। আগের দিন খেলায় ওই যে 7টা থেকে বাজি শুরু হলো, মনে পুজো চলে এসছে এরকম ভাব। কি বাজি ফাটছে, ধুমধাম ছয় ছয় মারছে আর বাজি ফাটছে। পাকিস্তান আর বাংলাদেশের দর্শকরা ভাবছিল ভারত হারলেই ভালো হবে। সবাই মিলে যারা ভারতকে অপছন্দ করে তারা কিন্তু নিউজিল্যান্ডকে সাপোর্ট করছিল। কথায় আছে না, রাজা তো একজনই হয়, সেটা হচ্ছে ভারত। ভারত যখন প্রথমে বিশ্বকাপ শুরু করে, তখন কিন্তু ভারতের টিমটা এতটা শক্তিশালী ছিল না, আর এটা আমি মানছি, স্বীকার করছি ভারতের টিমটা তখন দুর্বল ছিল। কিন্তু যখন দলে সঞ্জু স্যামসন ঢুকলো, তখনই কিন্তু ভারতের টিমটা আরো শক্তিশালী হয়ে কামব্যাক করা শুরু করে দিল। প্রথমে ওয়েস্ট ইন্ডিজকে হারালো, তারপরে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারালো, এখন ফাইনাল নিউজিল্যান্ড। সঞ্জু স্যামসন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন তিনি, যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছেন। 5টা ম্যাচ খেলেছেন তিনি, 321 রান, যেটা কিনা ঈশান কিষান সবকটা ম্যাচ খেলেও করতে পারেনি, সেটা সঞ্জু স্যামসন করে দেখিয়েছে। যে সঞ্জু স্যামসনকে কিনা প্রতিবার অবহেলা করা হয়েছে। জিতেশ শর্মাকে নেওয়া হয়েছিল, সঞ্জু স্যামসনকে বসিয়ে দেওয়া হয়েছিল। ঈশান কিষান যখন জলে ফিরলো বিশ্বকাপে, সঞ্জু স্যামসনের ফর্ম থেকে সঞ্জু স্যামসনকে বসিয়ে দেওয়া হলো, ঈশান কিষানকে খেলানো হলো। কিন্তু যখন ভারত হেরে গেল সাউথ আফ্রিকার কাছে, তারপর বলা হলো বাঁহাতি ডানহাতি কম্বিনেশন ব্যবহার করা উচিত, তাহলে ভারত ভালো খেলবে। যখনই বিসিসিআই সিদ্ধান্ত নিল, গৌতম গম্ভীর যখনই চেঞ্জ করে দিল, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন আমরা পুরনো জুটি দেখতে পারলাম, তখনই ভারত আবার সে শক্তিশালী রূপ ধারণ করে দিল। 250 রান, 300 রান করা ভারতকে আমরা দেখতে পাচ্ছি। আগের দিনও কিন্তু ভয়ানক মনে হতো 300 হয়েই যাবে, কিন্তু 16 ওভারেই খেলাটা পুরো ঘুরে গেল। সঞ্জু স্যামসন আউট হলো, অভিষেক শর্মা, ঈশান কিষান আউট হয়ে গেল, তখনই পুরো খেলাটা ঘুরে গেল। আগের দিন কিন্তু অভিষেক শর্মা আবার 50 মেরে দিয়েছে, 17 বলে 50। একটা ফালতু শটে আউট হয়, হোয়াইট বলটা রাচিন রবীন্দ্র বলে ওই টানে মারতে গিয়ে আউটটা হয়ে গেল। ওই বলটা ছেড়ে দিলে হোয়াইট হতো ভালো হতো, কিন্তু একদম বাজে শট মেরে আউট হয়ে গেল। আমার মতে এই বিশ্বকাপে যদি সবচেয়ে সেরা দুজন প্লেয়ার আমার চোখে দেখা, সেটা হচ্ছে জাসপ্রীত বুমরাহ, সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন যদি একদিক থেকে ওরকম ধরে রান না করতো, তাহলে ভারতের রানটা ওরকম হতো না। আর বোলিং এ যদি জাসপ্রীত বুমরাহ ওরকম বল না করতো, তাহলে ভারত হেরে যেত। সবাই ভালো খেলেছে আমি মানছি, সবাই খুব সুন্দর খেলেছে, কিন্তু এরা দুজন সুন্দরের থেকে অতি সুন্দর খেলেছে। অনেক হলো বিশ্বকাপ, দেখতে দেখতে শেষ হয়ে গেল। 28শে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল, তখন আমার বন্ধুগুলো সব ভাগ হয়ে যাবে। যারা সবাই মিলে এখন ভারতকে সাপোর্ট করতাম, তারা এবার সিএসকে চলে যাবে, আরসিবি চলে যাবে, কেকেআর চলে যাবে, এই হবে। খুব ভালো লেগেছে, একদম পুরো একতরফা খেলা হয়েছে, একটু সত্যি একতরফাই হয়ে গেছে। যদি একটু একটু রানটা কম হতো, একটু হাড্ডাহাড্ডি যদি হতো, আর একটু মজা আসতো। কিন্তু ভারত জিতেছে, এর থেকে খুশি কি হবে, তাই তো।